প্রধানমন্ত্রী নিশানায় তৃণমূল কংগ্রেস। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অনেকের সমস্যা, তৃণমূলের অনেকেই অসুবিধায় পড়েছেন। ফেসবুকে পোস্ট মোদি, তাই কলকাতায় সবাই একজোট। মোদি একজোট হয়ে অসম্মান করাই উদ্দেশ্য মোদি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপদা, ঠিক কি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি, কি লিখেছেন তাতে? এখন মূলত এই পোস্টের যা বক্তব্য সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে, অর্থাৎ কেন্দ্রের মোদির যে নরেন্দ্র মোদির যে বার্তা সেটাই তিনি আবার দ্ব্যর্থহীন ভাষায় আরো সূচক আরো নির্দিষ্ট করে বলতে চেয়েছেন। এবং সেই অভিমুখ যে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, সেটাও কিন্তু খুব স্পষ্ট। তুমি গত 2 তারিখে দুর্গাপুরের যে জনসভা, সেই জনসভায় একইভাবে এই সিন্ডিকেট এবং তোলাবাজির বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে সেই ইস্যুতে তিনি তীব্রভাবে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আক্রমণই নয়, এই সিন্ডিকেট তোলাবাজির জন্যই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো কার্যকরী হচ্ছে না বা কার্যকরী করতে দিচ্ছে না রাজ্যের সরকার, এমন অভিযোগও করেছিলেন। এই সিন্ডিকেট তোলাবাজির পয়সা কোথায় যাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ফলে সেই জায়গা থেকেই কিন্তু ক্রমশ পারদ চড়ছিল এবং আমরা নিশ্চিতভাবেই সেদিনই বলেছিলাম যে যত নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু এই উত্তেজনার পারদ, এই চাপান উত্তরের বিষয়টা কিন্তু আরো জোরালো হবে। সেটাই কিন্তু আজকের যে ফেসবুক পোস্ট তারই প্রতিফলন। এবং এটা কত সাম্প্রতিক যে ঘটনা, এই যে রাজীব কুমার এবং সিবিআই কে নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যে টানাপোড়েন, তার সুনির্দিষ্ট প্রতিফলন রয়েছে এর মধ্যে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং আগামী 8 তারিখে তুমি জানো যে জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করতে আসছেন। ঠিক তার আগে আবার নতুন করে এই ইস্যুটাকে সামনে আনা এবং আরো তীব্রভাবে এই যে আক্রমণের অভিমুখকে নির্দিষ্ট করে দেওয়া, এর মধ্যে দিয়ে একটা বার্তা কিন্তু খুব স্পষ্ট যে আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে যে পরিবর্তনের আগামী পরবর্তীকালে, তা শুধু এই লোকসভা নির্বাচন নয়, পরবর্তী বিধানসভায় এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াই যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি এগোতে চলছে, সেখানে অন্যতম হাতিয়ার হচ্ছে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতি এবং তোলাবাজির যে অভিযোগ, সেটাকেই হাতিয়ার করে এগোতে চাচ্ছেন। একেবারেই আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। আপাতত আমরা এই ধর্ণা উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে। মোদী সরকারের বিরুদ্ধে সংঘাতের সুর চড়িয়ে রবিবার রাত থেকে শুরু হওয়া ধর্ণা মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুর চড়িয়ে বুঝিয়ে দিলেন, ধর্ণা প্রত্যাহার করলেও মোদী সরকারকে উৎখাতের লক্ষ্যে যুদ্ধ জারি থাকবে। দিল্লি দখলের লড়াই এবার দিল্লিতে। কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার সেই ধর্না মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে সংঘাত নিয়ে গিয়েছিলেন একেবারে চরমে, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজীব কুমারকে আপাতত গ্রেফতার করা যাবে না। তাকে নৈতিক জয় হিসেবেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশের কয়েক ঘন্টা পরই মঙ্গলবার সন্ধ্যায় ধর্ণা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী। তবে এও বুঝিয়ে দিলেন মোদী সরকারকে উৎখাতের লক্ষ্যে লড়াই জারি থাকবে। Next week we will continue to take our program in Delhi. In year 13-14 we will decide, then we will do some program in Delhi also. এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে এসে তার সঙ্গে বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপির চন্দ্রবাবু নাইডু। ছিলেন তেজস্বী যাদবও। দেশের বেশ কয়েকজন বিজেপি বিরোধী নেতার সঙ্গে তিনি কথাও বলেন। চন্দ্রবাবুর দাবি, প্রত্যেকেই চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংঘাতকে দিল্লির ময়দানে নিয়ে যেতে। We are all one in keeping cooperative federal spirit.
Only Narendra Modi and Shah are very clean. We are all corrupt except these two fellows. Fight in Delhi. We'll continue this fight. We'll take to the logical conclusion. আরজেডি তেজস্বী যাদব প্রশ্ন তোলেন, কেন বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধেই সিবিআই ইডি দিয়ে তদন্ত? जांच केवल होगा जो मोदी जी से लड़ाई लड़ेगा, जांच उसकी होगी जो सच बोलेगा। मैं चुनौती देना चाहता हूं सीबीआई के लोगों से, आप तेजस्वी के पीछे हो, ममता जी के पीछे हो, लालू जी के पीछे हो, चंद्रबाबू नायडू जी के पीछे हो, अखिलेश जी के पीछे हो, मायावती जी के पीछे हो। अगर सीबीआई ईमानदार है तो मैं इस मंच से उनको चुनौती देता हूं, अमित शाह के बेटे का जांच करके दिखाओ, तब हम मानेंगे। পর্যবেক্ষকদের একাংশের মতে 19শে জানুয়ারি মমতার ব্রিগেডের পর ধর্মতলায় মমতার এই ধর্ণাকে সামনে রেখে ফের এক কাট্টা বিজেপি বিরোধীরা, যা মোদী সরকারের কাছে অবশ্যই চাপের। নিউজ 18 বাংলা। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। আপাতত আমরা এই ধর্ণা উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে। প্রিয়াঙ্কা রাওয়াতের ছবি সরানো ঘিরে এই মুহূর্তে বিতর্ক। দিল্লিতে কংগ্রেস দপ্তরের বাইরে পোস্টার, বিকেলেই ইডি দপ্তরে হাজিরা রাওয়াত বর্ডার, আর তার আগে ছবি সরানো ঘিরেই এই বিতর্ক। প্রিয়াঙ্কা রাওয়াতের ছবি সরানো ঘিরে বিতর্ক। দিল্লিতে কংগ্রেস দপ্তরের বাইরে পোস্টার। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি रंजीता झा। रंजीता, ये तस्वीर हटाया क्यों गया, क्या जाना जा रहा है? जी मंजीरा, देखिए जिस तरह से ये पूरा पोस्टर जो है वो रातों रात कांग्रेस मुख्यालय और लुटियंस के आसपास लगाया गया और उसके बाद सुबह इन पोस्टरों को हटाया गया है। जिस नेता ने ये पोस्टर लगाया है, कांग्रेस नेता जगदीश शर्मा, उनका साफ तौर पर कहना है कि जो पोस्टर हटा रहे थे वो एनडीएमसी के कर्मचारी थे और उनको ऊपर से उनका सीधा इशारा सरकार की तरफ था कि सरकार की तरफ से ये मामला बताया जा रहा है और उनकी तरफ से पोस्टर हटवाया जा रहा है। तो कुल मिलाकर पूरी तरह से राजनीति इस पोस्टर पर देखी जा रही है। अलग अलग नेता अलग अलग बयानबाजी कर रहे हैं। कांग्रेस के नेता और बीजेपी के नेता आमने सामने है इस पोस्टर को लेकर। जी शुक्रिया। दो अपराधियों के पोस्टर लगे हुए थे कांग्रेस पार्टी के दफ्तर के सामने। दोनों ही अपराधी बेल पे बाहर हैं। 5,000 करोड़ रुपए गबन करके नेशनल हेराल्ड केस में और 600 करोड़ रुपए इनकम टैक्स नहीं भर के राहुल गांधी जी अपराधी नंबर 1 और उसी पोस्टर में अपराधी नंबर 2 जो आज पेशी जिनकी हो रही है ईडी के सामने, रॉबर्ट वाड्रा। देखिए, रॉबर्ट वाड्रा मनी लॉन्ड्रिंग केस में, काले पैसे के गोरख धंधे में ईडी के सामने आ रहे हैं। দিল্লির অরঙ্গজেব লেনের বস্তিতে প্রিয়াঙ্কা কথা বলেন বস্তিবাসীর সঙ্গে, শিশুদের সঙ্গেও কাটালেন বেশ কিছুক্ষণ। গতকালই রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক হয় প্রিয়াঙ্কার। तो मैं करा सकती हूँ, जितना खर्चा होता है बता दिया करो, है ना। मैं किसी को भेजूंगी, नहीं बैठ सकती क्योंकि जल्दी में वहाँ मेरी मीटिंग है। आज मैं इनसे बांटने के लिए यहाँ से आई हूँ। पानी पी लीजिए, पानी पिलाओ, तो जल्दी से पिलाओ फिर। तो मैं करा सकती हूँ, जितना खर्चा होता है बता दिया करो, है ना। मैं किसी को भेजूंगी, नहीं बैठ सकती क्योंकि जल्दी में वहाँ मेरी मीटिंग है। आज मैं इनसे बांटने के लिए यहाँ से आई हूँ। पानी पी लीजिए, पानी पिलाओ, तो जल्दी से पिलाओ फिर। এবার মহিলার বিরুদ্ধে ধর্ষণের মামলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, সহবাসেরও অভিযোগ মহিলার বিরুদ্ধে। অভিযোগকারী যুবক বহুজাতিক সংস্থার কর্মী। টেলিফিল্মে জাতীয় পুরস্কার পান অভিযোগকারী। ধর্ষণে অভিযুক্ত অভিনেত্রী। আলিপুর আদালতে মামলা দায়ের হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সুশোভন, ওই যুবক, তার অভিযোগ মূলত কি? দেখো, অভিষেক তালুকদার তার যেটি অভিযোগ যে গত 4.5 বছর ধরে একজন নৃত্যশিল্পী এবং থিয়েটার জগতের মানুষ, তিনি বারবার তাকে
বিভিন্ন সময় তাকে বিভিন্ন কথা বলেছেন এবং এমনকি তিনি এটাও বলেছেন যে যেহেতু তিনি বিবাহিত তাই তিনি এটাও বলেছেন যে তার সঙ্গে তিনি থাকবেন এবং তার জন্য তিনি পরবর্তীকালে নিজের বিবাহ বিচ্ছেদ করবেন। এবং অভিষেক তালুকদার তিনিও তখন বিবাহিত ছিলেন, তিনি বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ। এবং তারপর যখন তাকে নিয়ে বিভিন্ন তার সঙ্গে যখন সম্পর্ক স্থাপন হয় তখন কিন্তু বিভিন্ন সময় তার অর্থ ব্যয় হয়, বিভিন্ন সময় তার সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু সম্পর্ক যতটাই গাঢ় হয় প্রায় 1-1.5 বছর মানে 2016 সালের পর 2017 সালের পর থেকে কিন্তু দেখা যায় যে অভিষেক তালুকদারের সঙ্গে ওই মহিলার কিছুটা হলেও তিক্ততা বাড়ে এবং তিক্ততা এতটাই জায়গায় পৌঁছে যায় যে একদিন হঠাৎ করে তার নামে অভিষেক তালুকদার নামে ওই মহিলা একটি কেস দেয়, যদিও সেটা বেলেবেল কেস ছিল। তিনি জামিন পান, জামিন পাওয়ার পরে পরবর্তীকালে তিনি বোঝেন যে তার উপর আরো কোনোভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তিনি আজকে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্র এবং তার পাশাপাশি এই কেসগুলোই মূলত করেছেন এবং যেটা তিনি যেটা তিনি বলছেন যে তিনি একজন পুরুষ। যেহেতু আমরা সাধারণত এই ধরনের ঘটনা দেখি না, সেক্ষেত্রে ওই যুবক অভিষেক তিনি কিভাবে এগোতে চাইছেন? তিনি যে আইনি যে প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে চাইছেন, তার কারণ তিনি নিজে বলছেন যে তার যে ব্যক্তিগত জীবন, তিনি একজন আইটি সেক্টরে কাজ করেন, সুতরাং সেই জায়গা থেকে তিনি তার কাজে যেতে পারছেন না, কাজ ধরে তিনি ঘরে বসে রয়েছেন। তিনি বিভিন্ন সময় শর্ট ফিল্ম করেন, আর যে বিভিন্ন কাজ সেখান থেকে বিরত রয়েছে। তিনি একেবারে কোর্টের দ্বারস্থ হয়েছেন, সেখান থেকে তিনি সুবিচার চান এবং তিনি বলছেন যে সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। কি বলছেন অভিযোগকারী অভিষেক তালুকদার, তার বক্তব্য শুনবো। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম অভিযোগকারীর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গেও। আমার সঙ্গে একজন ভদ্রমহিলার সম্পর্ক ছিল আর কি, তিনিও বিবাহিত এবং আমিও তখন বিবাহিতই ছিলাম। তো তারপরে আমি ডিভোর্স নিই, উনিও বলেন যে উনি ডিভোর্স করবেন, কিন্তু সেটা হয় নাই। মানে আস্তে আস্তে আমি বুঝতে পারি যে ব্যাপারটা সেটা হচ্ছে না, সেদিক দিয়ে কোনো দিকেই যাচ্ছে না, ইন্টারেস্টটা সেদিকে নেই। সেখান থেকেই সম্পর্ক তিক্ততা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছায় যে একটা সময় বলে যে মানে আনকন্ডিশনালি কোনো রকম হিন্ট ছাড়াই, কোনো রকম আলোচনা ছাড়াই সি ডাম্পড মি আর কি। এবং তারপর আমি যখন কথা বলতে যাই আমার এগেনস্টে ফলস কেস দেয় পুলিশে, 4টে কেস দেয়, যাতে আমি বেল নিয়ে এখন রয়েছি আর কি। আমি যদি মেয়ে হতাম তাহলে কি ব্যাপারটা এরকম হতো? এরকম হতো না। বর্তমানে আমি মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণই ডিসব্যালেন্সড হয়ে রয়েছি, যেহেতু আই ইনভেস্টেড এ লট। ওর কবিতার বই, ওর পেন্টিং এক্সিবিশন, এই সবের পেছনেই আমার প্রচুর শ্রম, অর্থ, ইমোশন সবই আমরা ব্যয় করেছি। ভারতবর্ষে এখন এই মুহূর্তে আইনের অবস্থা এরকম যে আপনারা জানেন যে এই ধরনের অভিযোগ যদি কোনো ভদ্রমহিলা করতেন তাহলে অবশ্যই এই ভদ্রলোকের নামে 376/417 ধারায় মামলাও রুজু হতো এবং ওনাকে বিনিদ্র রজনী কাটাতে হতো কারাগারে প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে। কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে এই সুযোগ এই ভদ্রলোক পাবেন না, কারণ একই ধরনের অভিযোগ, ভাগ্যের পরিহাস যে উনি একজন মেল মানে ছেলে হয়ে এই অভিযোগ করতে হচ্ছে ওনাকে।